সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৪-২৫ সেশনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কত সেশন? ২৪-২৫ সেশনের এই ইউনিটের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে প্রথম প্রশ্ন, লেড ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল এত হলে লেড 2+ আয়নের ঘনমাত্রা কত? হ্যাঁ, ঘনমাত্রা চাইছে। তাহলে তুমি ঘনমাত্রা কিভাবে বের করবা? এই যে লেড ক্লোরাইড এটা হচ্ছে ভাঙবে এভাবে। লেড 2+ প্লাস হচ্ছে Cl- ২ অণু। যেহেতু এখানে ২ অণু ক্লোরিন আছে, এজন্য ২ অণু ক্লোরিন মাইনাস। ক্লোরাইড আয়ন। তো এটা যখন উৎপন্ন হয়ে যাবে তখন আসলে তোমাকে একটা বিষয় বুঝতে হবে যে দ্রাব্যতা গুণফল এটা হচ্ছে KSP। দ্রাব্যতা গুণফল KSP সমান হচ্ছে এখানে S এবং এখানে 2S। তাহলে S আর 2S কে গুণ দিতে হবে। কিন্তু এখানে যেহেতু সহগ 2 আছে এইজন্য এই 2S কে আবার স্কয়ার করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে আসতেছে 1.6 × 10⁻⁻5 সমান S × 2S স্কয়ার। তো S × 4S স্কয়ার। তাহলে কত আসতেছে? 1.6 × 10⁻⁵ আসতেছে 4S কিউব। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যালকুলেটর অ্যালাউড করে, হ্যাঁ? 100 এমএস ক্যালকুলেটর অ্যালাউ করে। তোমরা যখন এটাকে ক্যালকুলেটরে ইনপুট দিবা, তখন এখান থেকে S এর ভ্যালু পাবা। হ্যাঁ? S এর ভ্যালু 1.6 × 10⁻² হবে। ক্যালকুলেটরে এই ভ্যালুটা ইনপুট দিবা, তখন তুমি এই ভ্যালুটা পেয়ে যাবা। ঠিক আছে? ক্যালকুলেটর কিন্তু এখানে অ্যালাউ করে 100 এমএস, মনে রাখবা। আর এটা আসলে এমনিতে ক্যালকুলেটর ছাড়া করা খুবই টাফ বিষয়। তো ধরো এটা ক্যালকুলেটর দিয়ে তুমি করতে পারলা। আচ্ছা। এরপরে হচ্ছে নিচের কোণটি উপস্তর অনুযায়ী অরবিটালের সংখ্যা প্রকাশ করে। নিচের কোণটা উপস্তর অনুযায়ী অরবিটালের সংখ্যা প্রকাশ করে। তো অরবিটাল সংখ্যা হচ্ছে 2 × 12+1 এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। হ্যাঁ? আর এই 12+1 হচ্ছে অরবিটাল সংখ্যা। 12+1 অরবিটাল সংখ্যা। মনে রাখবা। বুঝতে পারছো? আর 2n² হচ্ছে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। হ্যাঁ? আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে উত্তর কোনটা হবে? অরবিটালের সংখ্যা প্রকাশ করে শুধুমাত্র 2l+1। আশা করি এটা বুঝতে পারছো। পরের প্রশ্নে যাই। এর আকার কি ছোট কিনা? তো দেখো, যদি তুমি পর্যায় সারণীর দিকে তাকাও, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন এভাবে যাবে। ঠিক আছে? তো এখন এখানে বোঝার বিষয় হচ্ছে এই যে অক্সিজেন এবং নাইট্রোজেন বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়ে যায়। বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়। যত তুমি বাম থেকে ডান দিকে যাবে আকার ছোট হবে। তাহলে অক্সিজেনের আকার ছোট। এখানে বলছে কি? যে নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের আকার ছোট। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপরে আয়নীকরণ শক্তি কম। না, নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি হচ্ছে এর আগের ভিডিওতে আলোচনা করছি। এটা হচ্ছে 4s সরি কত হবে? 2p। হ্যাঁ, তাওরাত? হ্যাঁ, আছি। তো এখানে 2p হচ্ছে কত? 2p 3 এবং এখানে দেখো 4 আর 3 7 এবং অক্সিজেনের ক্ষেত্রে 1 স্কয়ার 2 স্কয়ার 2p 4 হয়ে যায়। তো 2p 3 এই স্টেটটা বেশি স্টেবল হয়, যার কারণে এখান থেকে একটা ইলেকট্রন যে বের করবা সেটা বের করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এইজন্য নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি হয়। এখানে বলছে নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের আয়নীকরণ শক্তি কম। হ্যাঁ, এইটাও ঠিক বলছে। তারপরে পারমাণবিক ব্যাসার্ধ বেশি। তুমি যখন বাম থেকে ডান দিকে যাবা তখন পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে না কমবে? বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়। আকার ছোট হলে পারমাণবিক ব্যাসার্ধও ছোট হয়ে যায়। তো আসলে তুমি আকার যেহেতু নাইট্রোজেনের ছোট, তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? ছোট হবে। নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের পারমাণবিক আকার ব্যাসার্ধ বেশি, এইটা ভুল বলছে। এটা ভুল বলছে। তো ১ আর ২ হচ্ছে সঠিক। সি হচ্ছে এখানে উত্তর। তো এটা আশা করি বুঝতে পারছো। আশা করি এখানে কোনো কনফিউশন নাই। হ্যাঁ, এর পরের প্রশ্নে চলে যাই। প্রশ্নটা দেখো, C3H8O এর সর্বাধিক কয়টা সমাণু হতে পারে? তো তোমাকে এটা বুঝতে হবে যে এই যে যৌগটা দেখতে পারতেছো এটা হচ্ছে সাধারণ সংকেত CnH2n+2O। হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ সংকেত। তাহলে এই সাধারণ সংকেতটা হচ্ছে অ্যালকোহল সাধারণ সংকেতটা হচ্ছে অ্যালকোহল প্লাস ইথারের। অ্যালকোহল এবং ইথার এটা দিয়ে সম্ভব। তুমি যদি এই সাধারণ সংকেতটা কোন যৌগসমূহের সেটা যদি বুঝে যাও, হ্যাঁ, কোন কার্যকরী মূলক এখানে প্রেজেন্ট থাকবে সেটা যদি তুমি জাস্ট এই সাধারণ সংকেত দেখে বুঝে যেতে পারো তাহলে তোমার জন্য এটা খুবই সহজ হয়ে যাবে। ৩ কার্বন বিশিষ্ট অ্যালকোহল লিখবা। ৩ কার্বন বিশিষ্ট অ্যালকোহল কি হয় বলো তো? CH3 CH2 CH2OH, তাই না? প্রোপানল। এটা হচ্ছে প্রোপানল ১। কিন্তু তুমি দেখো এই কার্বন ৩ টা এইভাবে দিয়ে OH একটা এখানে লিখতে পারো না? তাহলে তো হচ্ছে CH3 এখানে CH এবং এখানে হচ্ছে CH3 হয়ে গেল। ২ টা সমাণু তুমি লিখে ফেলছো। আরেকটা সমাণু দেখো সম্ভব। এই যে ইথার দিয়ে আরেকটা সমাণু সম্ভব। সেটা হচ্ছে CH3 ৩ কার্বন বিশিষ্ট ইথার কি? ইথার তো অক্সিজেন, তার ২ পাশে হচ্ছে ২ টা কার্বন যুক্ত থাকবে। এটা হচ্ছে ইথার। তো দেখো এখানে আসলে এই কার্বনটা কি হবে? এই কার্বনের সাথে ২ টা অক্সিজেন, ২ টা হাইড্রোজেন হবে। তাহলে এখানে দেখো ৩ টা হাইড্রোজেন, এখানে ২ টা হাইড্রোজেন, এখানে ৩ টা হাইড্রোজেন। ৮ টা হইছে? তাহলে এইটাও একটা সমাণু। তাহলে মোট কয়টা সমাণু হচ্ছে বলো তো? ৩ টা সমাণু এখানে সম্ভব। হ্যাঁ? তো উত্তর হচ্ছে ৩। আশা করি বুঝতে পারছো। এখন তোমাকে এখানে বুঝতে হবে যে এই যে সাধারণ সংকেত CnH2n+2O এটা হচ্ছে অ্যালকোহল এবং ইথারের সাধারণ সংকেত। এতটুকু বোঝাটা আসলে দরকার। যদি এতটুকু বুঝে যেতে পারো তাহলে তুমি সহজে লিখতে পারো। ওকে, পরের প্রশ্নে যাই। ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২২ গ্রাম কার্বন ডাই অক্সাইডের গতিশক্তি কত জুল? এটার গতিশক্তি কত জুল? তো গতিশক্তি বের করবা কিভাবে? গতিশক্তি হচ্ছে E = 3/2 nRT। এই সূত্র দিয়ে গতিশক্তি বের করবা। তাহলে 3/2 × n, n = W/m। হ্যাঁ, এই W/m লিখবা এখানে ইনটু RT।
তাহলে 3/2 ইনটু W দেখো 22 গ্রাম দেওয়া আছে। আর M কত? কার্বন ডাই অক্সাইডের M হচ্ছে কার্বন 12, অক্সিজেন 16 দুগুণে 32। হ্যাঁ? তাহলে যোগ দিলে 44 আসতেছে। তো 44 ইনটু এখানে R এর মান কত বসাবা? R এর মান বসাবা হচ্ছে 8.31 এবং এখানে T এর মান কত বসাবা? T হচ্ছে টেম্পারেচার দেখো 27 ডিগ্রি সেলসিয়াস মানে 27 + 273 300। এখন ভাই এটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব? যদিও এখানে কিন্তু 100 এমএস ক্যালকুলেটর ইউজ করতে দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। অনেকে আরো অন্য ক্যালকুলেটরও নিয়ে যায়। বাট স্যাররা আসলে মানে নির্দেশনা বলা থাকে যে 100 এমএস ক্যালকুলেটর তুমি নিয়ে যেতে পারবা। সো এটা দিয়ে তুমি 1 মিনিটে মানে কয়েক সেকেন্ডে তুমি এটা বের করে ফেলতে পারবা। বুঝতে পারছো? তবু তুমি এটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবে সেটা একটু দেখে নাও। এখানে 3/2 মানে হচ্ছে 1.5 বা তুমি এটাকে 3/2 তেই রাখো আপাতত। দেখি সামনে এখানে হচ্ছে 22 আর 44 কাটলে এভাবে তুমি কাটতে পারো। এবং এখানে 8.3 এটাকে যদি তুমি 300 দিয়ে গুণ দাও, মূলত এখানে 8.31 কে তুমি হচ্ছে 100 দিয়ে গুণ দিয়ে দাও। আর 3 টাকে আলাদা রাখো। 300 থেকে 3 টা আলাদা রেখে 100 কে 8.31 দিয়ে গুণ দিয়ে দাও। তাহলে ওইখানে কিন্তু 831 হচ্ছে। বুঝতে পারছো? তো এখানে আসতেছে 3/4 ইনটু হচ্ছে এটা 3 দিয়ে হচ্ছে এটাকে গুণ দাও। ৩ একে ৩, ৩ তিরিকে ৯, ৩ আটা ২৪। হ্যাঁ? ২৪৯৩ আসতেছে। ২৪৯৩ আসলে তারপরে তুমি এটা ভাগ করতে পারবা না? এই ৩ এর সাথে এটা গুণ দিবা এবং ৪ দিয়ে ভাগ দিবা। হ্যাঁ? তো এটা পুরাটাই করে দেই। ৩ তিরিকে ৯, ৩ নং ২৭ এর ৭ হাতে আছে ২, ৩ চারা ১২ আর ২ হচ্ছে ১৪, ৪ হাতে আছে ১, ৩ দুগুণে ৬ আর একে ৭ এইটা আসতেছে। এটাকে তুমি ভাগ দিবা হচ্ছে ৪ দিয়ে। ৪ দিয়ে ভাগ দিবা। তো ৪ একে ৪, এখানে ৩ এবং হচ্ছে এখানে তুমি হচ্ছে ৪ নামাও। তাহলে ৪ আটা ৩২, ৪ আটা ৩২। ওকে। আর ২ তারপরে ২৭ হচ্ছে এখানে। তাহলে ৪ ৭ ২৮ তাহলে ৪ ৭ দিয়ে তো হবে না। তাহলে ৪ ৬ দাও। ৪ ৬ ২৪। হ্যাঁ? তাহলে 186 সামথিং ২৪ পরে এখানে আবার ৩ আসবে। ওটার পরে ৯ নামাইতে হবে। ৪ ৩৯ এর ভিতরে কয়বার যায়? ৯ বার। তাহলে ১৮৬৯ সামথিং মানে হচ্ছে এই যে ১৮৭০ সামথিং এটা হবে। বুঝতে পারছো? আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পারছো। তুমি এটা ক্যালকুলেটর দিয়েই করে ফেলতে পারো। তাহলে এখন আমরা পরের প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে বুঝতে পারলাম। পরের প্রশ্নে বলছে গ্রিগনার্ড বিকারকের সাথে RCHO এখানে X কি ধরনের যৌগ? হ্যাঁ, X টা আসলে কি ধরনের যৌগ? তো গ্রিগনার্ড বিকারক হচ্ছে RMgX এটার সাথে তুমি যদি C মানে R দাঁড়াও একটু হচ্ছে মুছে দেই। এটার সাথে RCOH বিক্রিয়া দিবা। তো গ্রিগনার্ড বিকারকে যেটা হয় এখানে যে কার্বনটা যুক্ত থাকে মানে এই যে অ্যালকাইল গ্রুপ সে আসলে ইলেকট্রন টান দেয় নিচের দিকে। টান দিলে সে আংশিক নেগেটিভ এটা হচ্ছে আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয় ম্যাগনেসিয়াম। তো এরকম হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে এই যে এখানে যে কার্বন আর অক্সিজেন আছে, এই অক্সিজেন ইলেকট্রন নিজের দিকে টান দেয় তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে অক্সিজেনের। টান দিলে এখানে আসলে আংশিক নেগেটিভ এবং আংশিক পজিটিভ চার্জ তৈরি হয়। তো এখানে যে নেগেটিভ প্রান্ত, এই নেগেটিভ প্রান্ত এসে এই কার্বনে অ্যাটাক করে। এই কার্বনে অ্যাটাক করলে তারপরে এখানে এসে বসে যায়। হ্যাঁ? এবং এই পজিটিভ প্রান্ত গিয়ে এই অক্সিজেনকে ধরে। তো এখানে আসলে যেটা হয় সেটা হচ্ছে এই যে RCO এখানে Mg বিয়ারটা এইখানে এসে যুক্ত হয় এবং এই নিচ দিক দিয়ে নিচের দিকে এসে যুক্ত হয় R, হ্যাঁ? এবং এই পাশে যুক্ত হয় কে? X সরি হাইড্রোজেন। তাহলে এরপরে এখানে এই যে Mg বিয়ারটা যখন তুমি এটাকে পানি দিয়ে আবার দিবা, পানি দিয়ে যখন আবার দিবা, একটু পানি দিয়ে দিলে সেটা আসলে RCOH এবং এখানে H এবং এখানে R। তাহলে বলো তো এখানে OH গ্রুপ চলে আসছে না? এটা একটা অ্যালকোহল হয়ে যায় এবং এটা কয় ডিগ্রি অ্যালকোহল? অ্যালকোহল দেখো OH গ্রুপ যেই কার্বনের সাথে যুক্ত, OH গ্রুপ যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বনটা আসলে সরাসরি কয়টা দেখো একটা অ্যালকাইল আরেকটা অ্যালকাইল। মানে ২ টা কার্বনের সাথে সরাসরি যুক্ত। মানে এটা হচ্ছে ২ ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পারছো? এটা হচ্ছে ২ ডিগ্রি অ্যালকোহল। খুবই সহজ না? তো এই প্রশ্নটা দেখো 6.023 × 10^20 অণু ১ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে সরিয়ে ফেলা হয়েছে। তো কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে? তো ১ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে অণু কতটা ছিল সেটা তো জানা দরকার। তো W/M সমান N/Na এই সূত্রটা জানো? এখানে W দেওয়া আছে কত গ্রাম বলো তো? W তোমার এখানে ১ গ্রাম দেওয়া আছে। হ্যাঁ? এবং হচ্ছে এখানে M কত? M হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হচ্ছে ৪০ এবং কার্বন ১২ এবং ৩ × ৪৮ যোগ করলে আণবিক ভর কত আসবে? ১০০ আসবে। তো ১০০ আসলে তারপরে এখানে ১০০ বসায় দাও এবং এখানে N তুমি বের করবা যে কত সংখ্যক মোল আছে, অণু আছে, কত সংখ্যক অণু আছে। আর Na তো জানোই। তো সেটা দেখো 6.02 × 10^23 ডিভাইড বাই ১০০ এটা আসতেছে। এটা N এর মান আসতেছে। এই Na যেটা সেটাই এখানে নিয়ে আসছি আরকি, হ্যাঁ? এটা। তো কত আসতেছে? 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 21 আসতেছে। ঠিক আছে? এখানে ১০০ মানে কত? ১০০ মানে হচ্ছে 10 স্কয়ার। তো হলো এই যে 10 উপরে 10 টু দি পাওয়ার 23 আর এখানে 10 স্কয়ার কাটাকাটি গিয়ে 10 টু দি পাওয়ার 21 এটা হচ্ছে n এর ভ্যালু। ঠিক আছে? তারপরে এখানে দেখো যে এত সংখ্যক তোমার কাছে অণু ছিল কিন্তু 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 21 সংখ্যক অণু থেকে তুমি 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 20 সংখ্যক অণু সরাই ফেলছো। সরাই ফেললে কি হবে? 6.02 কমন নিলে 10 টু দি পাওয়ার 21 মাইনাস 10 টু দি পাওয়ার 20 যদিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু ১০০ এমএস ক্যালকুলেটর অ্যালাও করে। তো ক্যালকুলেটর দিয়ে তুমি এগুলা দ্রুত করে ফেলতে পারবা। বুঝতে পারছো? দ্রুত করে ফেলতে পারবা। তো এখানে তোমাকে আমি একটা বিষয় একটু দেখাই যে এই ক্যালকুলেশন কিভাবে করবা। হ্যাঁ?
এই ক্যালকুলেশনটা কিভাবে করবে একটু দেখো। যে 10 টু দি পাওয়ার যদি 3 হয়, মাইনাস 10 টু দি পাওয়ার 2 হয়, তাহলে কত উত্তর আসে? উত্তর আসে হচ্ছে 10, এখানে হচ্ছে 1000 মাইনাস 100। তাহলে কত আসতেছে? 1000 থেকে 100 মাইনাস করলে কত হয়? 900। 1000 থেকে 100 মাইনাস করলে কত হয়? 900 হয়। অনুরূপভাবে তুমি যদি এইখান থেকে 10 টু দি পাওয়ার 21 থেকে 10 টু দি পাওয়ার 20 বাদ দাও, তাহলে আসবে হচ্ছে, দাঁড়াও এখানে আরেকটা দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরো সুন্দরভাবে। তোমার কাছে 10 স্কয়ার আছে, তুমি 10 টু দি পাওয়ার 1 মাইনাস করবা। তাহলে 100 মাইনাস 10 কত আসতেছে? 100 মাইনাস 10 90 আসতেছে। ঠিক আছে? তাহলে একটা জিনিস একটু বুঝো যে এইখানে 10 এর পাওয়ার যত, হ্যাঁ, ততগুলা শূন্য হবে। বা তুমি এভাবে চিন্তা করতে পারো, হ্যাঁ, এভাবে চিন্তা করতে পারো। এখানে 10 এর পাওয়ার যত ততগুলা শূন্য হবে। হ্যাঁ, এখানে 10 এর পাওয়ার যত ততগুলা শূন্য হবে। তাহলে তুমি এখানে 10 এর পাওয়ার কত? তাহলে 20 টা। তাহলে 9 এর পরে 20 টা শূন্য হবে। এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ, এতটুকু বুঝতে পারছো? ধরো পরীক্ষার হলে তুমি মিলাইতে পারতেছো না, তখন তুমি এভাবে চিন্তা করবা। বুঝতে পারছো? তাহলে 6.02 ইনটু 9 ইনটু 10 টু দি পাওয়ার 20 হবে। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, দেখো তুমি বুঝতে পারছো কিনা? এটা আসলে খুব সহজ ছিল। এইটা যখন পেয়ে গেছো তুমি, তখন তুমি চিন্তা করবা যে এখন দেখো বলছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। অবশিষ্ট অণুর সংখ্যা পেয়ে গেছো। এখন এটা অণু এত সংখ্যক অণু সমান কত গ্রাম সেটা বের করার জন্য তোমাকে আবার W/M এই সূত্রে ফিরে যেতে হবে। W/M সমান N/Na। N/Na। তাহলে তুমি W বের করবা। N তুমি জানো। N কত? 6.02 ইনটু 9 ইনটু 10 টু দি পাওয়ার 20 এটা জানো। নিচে কত? Na 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 এটা তুমি জানো। আর এটার সাথে M গুণ দিবা। M কি? M হচ্ছে আণবিক ভর 100। এখন তুমি চিন্তা করো এই 100 কে যদি এই 9 ইনটু 10 টু দি পাওয়ার 20 দিয়ে গুণ দাও, তাহলে কত আসবে? এখানে একটু হিজিবিজি হয়ে যাচ্ছে। এজন্য ক্যালকুলেশন আমি এখানে একটু মুছে দিলাম, হ্যাঁ? মুছে দিয়ে তোমাদেরকে এই সাইডে একটু করা দিচ্ছি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। যদিও তোমরা বলতেছি এটা ক্যালকুলেটর দিয়ে করে নিলেও, এটা আসলে ক্যালকুলেটর ছাড়াও বুঝে রাখো, হ্যাঁ? কাজে দিবে। যখন তুমি এটাকে গুণ দিবা তখন হয়ে যাবে 6.02 ইনটু 9 ইনটু 10 টু দি পাওয়ার 21 হয়ে যাচ্ছে উপরে। না, 22 হয়ে যাচ্ছে উপরে। হ্যাঁ, 22। আর নিচে কত? নিচে হচ্ছে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। দেখো বুঝছো কিনা? তাহলে এখানে 6.02 কাটা, 6.02 কাটা। উপরে হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 22। নিচে হচ্ছে শুধু 10 টু দি পাওয়ার 23। শুধু 10 টু দি পাওয়ার 23। এখন বলো তো 10 টু দি পাওয়ার 22 উপরে, নিচে 10 টু দি পাওয়ার 23 কাটাকাটি করলে কি আসবে? উপরে 9, উপরে শুধু 9 থাকবে। উপ- উপরে শুধু 9 থাকবে, নিচে থাকবে হচ্ছে 10। তাহলে 9/10 ভ্যালু কত আসবে? 0.9। 0.90 আসবে হচ্ছে উত্তর। হ্যাঁ, অনেক অনেক ক্যালকুলেশন করার পরে তুমি পেয়ে গেছো 0.90। যদিও এটা আসলে ক্যালকুলেটর দিয়ে করবা, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যালকুলেটর অ্যালাউ করে। কিন্তু ক্যালকুলেটর ছাড়া কিছু ইউনিভার্সিটিতেও এরকম প্রশ্ন আসতে পারে। তখন কিভাবে করবা সেটা বোঝার জন্য একটু ডিটেলসে বলে দিলাম। ঠিক আছে? ডিটেলসে বলে দিলাম। পরের প্রশ্নে চলে যাই। কোন গ্যাসটা দাহ্য নয়? কোন গ্যাসটা দাহ্য নয়? প্রোপেন, হাইড্রোজেন, বিউটেন, অক্সিজেন। এখানে আসলে অক্সিজেন দাহ্য না। অক্সিজেন অক্সিজেন গ্যাস দাহ্য না। প্রোপেন রান্নার কাজে ব্যবহার করা হয়, বিউটেন রান্নার কাজে ব্যবহার করা হয়, হাইড্রোজেন হচ্ছে দাহ্য, কিন্তু অক্সিজেন দাহ্য দাহ্য না। সুতরাং উত্তর হচ্ছে অক্সিজেন। পরের প্রশ্নে চলে যাই। এই যে ম্যাথটা দেখতেছো এটা হচ্ছে AB3 থেকে AB এবং B2 উৎপন্ন হয়েছে। ডেল এইচ পজিটিভ বলে দিচ্ছে। এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। বিক্রিয়াটিতে 2 লিটার ফ্লাস্কে সংঘটিত হচ্ছে এবং সাম্যাবস্থায় 40% AB3 বিয়োজিত হয়েছে। আর কেসির মান চাইছে। তো যখন এই যে এরকম একটা সিচুয়েশন দেখবা যে এ থেকে বি প্লাস সি এরকম উৎপন্ন হচ্ছে, তখন তুমি সূত্র মুখস্থ রাখবা যে কেসি বের করতে গেলে তোমাকে এই আলফা স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা, এবং এখানে বি দিয়ে গুণ দিয়ে দিবা নিচে। হ্যাঁ, তাহলে তোমার উত্তর মিলে যাবে। এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখা লাগবে। বইতে দেখবে যে এরকম কেসের ক্ষেত্রে কয়েকটা স্পেসিফিক রিঅ্যাকশনের ক্ষেত্রে কেপি কেসির মান মুখস্থ করে নেওয়া যাবে। বই থেকেই তুমি মুখস্থ করতে পারবা। তো এই মানগুলো মুখস্থ করে নিলে এক্সামে তোমার কাছে সহজ হবে, কারণ প্রত্যেকটা ঘনমাত্রা বের করে করার অনেক টাইম লাগবে, যেটা এই যে টাইম পরীক্ষার হলে তুমি পাবা না। এই জন্য এখানে দেখো 40% এবিসি বিজিত হয়েছে, মানে 40% তো বলে দিছে, এটা হচ্ছে আলফার ভ্যালু। হ্যাঁ, আলফার ভ্যালু। তাহলে আলফা কত আসতেছে? 40 ডিভাইড বাই 100 মানে 0.40। বুঝতে পারছো? তাহলে তুমি এখানে 0.40 বসাও। স্কোয়ার ডিভাইড বাই বি হচ্ছে 2 লিটার। হ্যাঁ, বি কত লিটার? 2 লিটার। এই জন্য 2 এখানে বসাচ্ছ। আর 1 মাইনাস 0.40 শেষ। তাহলে 0.4 এবং 0.40 আসবে হচ্ছে 0.16। হ্যাঁ, 4 4 16। আর নিচে 2 ইনটু 1 মাইনাস 0.4 কত? 0.6। তাহলে এটা কত আসবে? উপরে 0.16, নিচে হচ্ছে 6 দুগুণে 12 1.2। 0.6 কে যখন তুমি 2 দিয়ে গুণ দাও, তখন কত আসে? এখন দেখো এটা একটু বুঝো। এই ক্যালকুলেশনটা আমরা একটু করি। 0.16 নিচে হচ্ছে 1.2 আছে। উত্তর কিভাবে বের করবো ভাইয়া? তাহলে উপরে 10 দিয়ে গুণ দিবা, নিচেও 10 দিয়ে গুণ দিবা। উপরে 10 দিয়ে গুণ দিলে, উপরে 100 দিয়ে গুণ দাও। উপরে 100 দিয়ে গুণ দিলে 16 আসতেছে। এবং নিচে 100 দিয়ে গুণ দিবা। 10 দিয়ে এটার সাথে গুণ দিয়ে 10 বাইরে রাখবা। ঠিক আছে? তাহলে এই যে 12 এবং 16 এটাকে কাটলে কত হবে? 16 কে 12 দিয়ে কাটলে 1 পয়েন্ট সামথিং হবে। হ্যাঁ, 1 পয়েন্ট ধরো 1.3 সামথিং হলো। আর নিচে তো 10 ছিল। ছিল না? 1.3 কে আবার 10 দিয়ে ভাগ করলে কত আসবে? 0.13 সামথিং আসবে কিনা একটু দেখো তো। 0.13 সামথিং আসবে। তো দেখো এখানে 0.1
3 এটা হচ্ছে এখানে অ্যান্সার। বুঝতে পারছো? এখন ভাইয়া তুমি যদি এই সূত্রটাই না জানো, এই যে সূত্রটা, এই সূত্রটা যদি তুমি এখানে মুখস্থ না জানো তাহলে এই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে করতে। হ্যাঁ, তুমি যদি রাইট প্রসেসে রিটেন প্রসেসে যেটা করো সেভাবে করতে গেলে ওই ম্যাথটা আসলে অনেক বড় হয়ে যাবে। তুমি টাইম পাবা কিনা নট সিওর। তুমি এই সূত্রটা মুখস্থ রাখো, বুঝছো? প্রশ্নে চলে যাই। নিচের কোনটি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ? তো আমি আসলে আগের ভিডিওতে আলোচনা করছি একই রকমের প্রশ্ন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসে। এইজন্য সালভিত্তিক কেন ইম্পোর্টেন্ট? সালভিত্তিক সলভটা আসলে যে কেন ইম্পোর্টেন্ট এটা স্টুডেন্টরা বুঝে না। এই প্রশ্নই আবার আসবে পরীক্ষায়। আবারও ভুল করবে স্টুডেন্টরা। এইজন্য সালভিত্তিক প্রশ্নের উপর ভালো মতো এনালাইসিস করে এই টপিকগুলো কভার করতে হয়। তাহলে চান্স পাওয়া সম্ভব, বুঝছো? আমি নিজেই ভর্তি পরীক্ষার সময় সালভিত্তিক এনালাইসিস সেকেন্ড টাইমে এত বেশি করছি বলার বাইরে, বুঝছো? শুধু একটা বিশ্ববিদ্যালয় না, অনেক বিশ্ববিদ্যালয়ে সালভিত্তিক সলভ করছি। নিচের কোনটি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ? তো দেখো এখানে এইটা শর্টকাট আমি এমনভাবে শিখাই দিব এটা তুমি আর কখনো ভুলবা না। বেনজিন রিং, এটা হচ্ছে বেনজিন রিং। এই বেনজিন রিং এর উপরে এক্স ওয়াই আমরা কল্পনা করলাম। ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স যদি গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ ওয়াই হয় তাহলে এটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। হ্যাঁ, এটা ভুলবা না, এটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। আর ইলেকট্রোনেগেটিভিটি অফ ওয়াই যদি গ্রেটার দেন, এটা ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স লিখি, যদি লেস দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ ওয়াই হয় তাহলে মেটা নির্দেশক। হ্যাঁ, এটা এইভাবে মনে রেখে দিবা আর কখনো ভুলবা না। এই যে তথ্যটুকু, এই তথ্যটুকু আর কখনো ভুলবা না। এবং এটা দিয়ে তুমি কিভাবে মিলাবা সেটা আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে? তো এখানে NH2 আছে। তুমি বেনজিনের মাথায় যদি NH2 লিখো, তাহলে দেখো এই যে নাইট্রোজেন X এবং হাইড্রোজেন Y, তো X এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম। এইজন্য এটা কি? অর্থ প্যারা নির্দেশক। ঠিক আছে? পরে দেখো OH, OH যদি বেনজিনের মাথায় OH দাও তাহলে O হচ্ছে এখানে অক্সিজেন, হাইড্রোজেন হচ্ছে O হচ্ছে এখানে X, হাইড্রোজেন হচ্ছে Y। তাহলে অক্সিজেন O, এটা X। এই X এর তড়িৎ ঋণাত্মকতা এখানে বেশি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এইজন্য এটা অর্থ প্যারা নির্দেশক হয়ে গেল এটাও। এবং CH3 সেও অনুরূপভাবে অর্থ প্যারা। NO2 নাইট্রোজেন এবং অক্সিজেন। বলতো এই নাইট্রোজেনকে তুমি যদি এক্স ধরো, এই অক্সিজেনকে ওয়াই ধরো, তাহলে ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে ওয়াই এর তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয় তাহলে এটা মেটা নির্দেশক হয়ে যাচ্ছে। এই জন্য NO2 গ্রুপ হচ্ছে মেটা নির্দেশক, বুঝছো? আর এখানে একটা জিনিস বলে দিই যে হাইড্রোজেন, এখানে হিলিয়াম, আর এখানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন পর্যন্ত সবগুলা তড়িৎ ঋণাত্মক ভ্যালু মনে রাখবা। 1, 1.5, 2, 2.5, 0.5 করে বাড়বে। 3, 3.5, 4.0 সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে ফ্লোরিন। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো। তার এখানে আসলে মেটা আচ্ছা প্রশ্ন বলছে বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ কোনটা? বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ মানে হচ্ছে মেটা নির্দেশক। হ্যাঁ? এই যে মেটা নির্দেশক নাইট্রো গ্রুপ সে আসলে বলয়কে নিষ্ক্রিয় করে। কেন নিষ্ক্রিয় করে? বলয় থেকে ইলেকট্রন টেনে নেয় নিচের দিকে। হ্যাঁ? ইলেকট্রন টেনে নিয়ে বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে দেয়। আশা করি বুঝতে পারছো। এজন্য মেটা নির্দেশক সমূহ বলয় নিষ্ক্রিয়কারী হয় এবং অর্থ প্যারা নির্দেশক তারা ইলেকট্রন দিয়ে বেনজিন বলয়কে সক্রিয় করে। হ্যাঁ? যেন রেজোনেন্সটা ভালোমতো হয়। আচ্ছা, বুঝতে পারছো আশা করি। পরের প্রশ্নে আমরা চলে যাই। এত চাপে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন এত সেন্টিমিটার কিউব একই তাপমাত্রায় সেটার আয়তন এত করতে কতটুকু চাপ বাড়াতে হবে? তো আসলে এখানে V সমানুপাতিক 1/P, অর্থাৎ P1 V1 সমান সমান P2 V2, এই সূত্র সবাই জানি আমরা। তাহলে তুমি কতটুকু চাপ বাড়াতে হবে মানে P2 চাইছে। তো P2 হচ্ছে বের করতে গেলে P1 V1 ডিভাইডেড বাই V2, তাই না? তো এখানে ভ্যালুটা আমরা এখানে বসাবো। P2 সমান সমান P1 এর ভ্যালু 1 অ্যাটমোস্ফিয়ার দেওয়া আছে, V1 দেওয়া আছে 100 সেন্টিমিটার কিউব, আর নিচে দেওয়া আছে হচ্ছে 50 সেন্টিমিটার কিউব হচ্ছে V2। তো কাটাকাটি করলে আসতেছে হচ্ছে হাফ এখানে। হ্যাঁ? মানে 0.5 সেন্টিমিটার কিউব এটা আসছে। বেনজিনের ক্ষেত্রে নিচে কোনটা প্রযোজ্য না? নেই লিখছে, যে টাইপ করছে সে একটু ভুল লিখছে। প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। হ্যাঁ, বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কারণ বেনজিন এরকম এই বেনজিনের এই হাইড্রোজেনকে সরিয়ে দেয়। সরিয়ে এখানে কে বসে বলতো? অনেকেই এসে বসতে পারে এখানে। একটা হাইড্রোজেনকে সরিয়ে এখানে আসলে নাইট্রো গ্রুপ বসতে পারে বা ক্লোরিন বসতে পারে বা অন্যান্য অনেক কিছু বসতে পারে। তো প্রতিস্থাপন বিক্রিয়া হয়। অ্যারোমেটিক হাইড্রোকার্বন, হ্যাঁ, বেনজিন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন অবশ্যই, তাই না? বেনজিনে আসলে ইলেকট্রন কয়টা আছে? এই যে একটা বেনজিন, এই বেনজিনে পাই ইলেকট্রন ৩ দুগুণে ৬ টা আছে। তাহলে 4n+2 সংখ্যক ইলেকট্রন এখানে আছে। বা তুমি 4n+2 ইকুয়াল এই যে পাই ইলেকট্রন করে ৩ দুগুণে ৬ টা। এখান থেকে দেখবা যে n এর ভ্যালু আসবে হচ্ছে একটা সাধারণ সংখ্যা আসবে। ১, ২, ৩, ৪ কত আসতেছে? ৬ - ২, n এর ভ্যালু ১ আসবে। হ্যাঁ, n এর ভ্যালু যেহেতু ১ আসবে একটা কি বলে পূর্ণ সংখ্যা আসতেছে এজন্য এটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হাকেল নিয়ম অনুযায়ী। ওকে। ২ টা সমানুরূপে বিদ্যমান। বেনজিন কি ২ টা সমানুরূপে বিদ্যমান? আরেকটা প্রশ্ন করছে বিক্রিয়া করে C6H4Cl2 সংকেতের ৩ টা ভিন্ন যৌগ গঠন করে। এটা কি সঠিক? C6H4Cl, দেখো বিক্রিয়া করে কি সে এটা তৈরি করতে পারবে যে ২ টা ক্লোরিন, ২ টা ক্লোরিন C6H4Cl2 সংকেতের ৩ টা ভিন্ন যৌগ। ৩ টা ভিন্ন যৌগ কি সম্ভব? এটা দিয়ে রাখি তো। এখানে একটা ক্লোরিন দিয়ে এইখানে একটা ক্লোরিন দিলাম। এটাও হইল। আরেকটা দেখো তো এটা হয় কিনা? এখানে একটা ক্লোরিন দিয়ে এই প্যারা পজিশনে একটা ক্লোরিন দিলাম। হ্যাঁ, ৩ টা সে যৌগ গঠন করে। ২ টা সমানুরূপে সে বিদ্যমান থাকে না। বেনজিন আছে, তুমি বেনজিন লিখলা। এই বেনজিনকে কি আরেকটা বেনজিন লেখা যাবে এরকম কোনভাবে? মানে বেনজিন তো একটা, সে ২ টা রূপে সমানুরূপে কেমনে বিদ্যমান থাকে? তাই না? বেনজিন সে নিজে একটা রূপে থাকে। তো এইজন্য আসলে এখানে উত্তর কোনটা হবে? এখানে উত্তর হবে হচ্ছে যে এইটা প্রযোজ্য না। ২ টা সমানুরূপে বিদ্যমান, এটা প্রযোজ্য না আরকি। ঠিক আছে? প্রযোজ্য না কিন্তু। ওকে।
এরপরে দেখো, আশা করি তোমার ব্যাখ্যা বুঝতে পারছো। পরের প্রশ্ন হচ্ছে ১ মোল কপার ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করতে কত ফ্যারাড বিদ্যুৎ প্রয়োজন? তো দেখো, তো এখানে কপারের চার্জ কত? +2, তাই না? কপারের চার্জ হচ্ছে এখানে +2, তাহলে এখানে 2 ফ্যারাড বিদ্যুতের প্রয়োজন হবে। সাধারণভাবে 2 ফ্যারাড বিদ্যুতের প্রয়োজন হবে। দেখো CuCl2, এটা থেকে কি উৎপন্ন হবে? Cu2 প্লাস 2Cl মাইনাস। ওকে। এখানে আসলে 2 ফ্যারাড বিদ্যুতের প্রয়োজন হবে ১ মোল CuCl2 কে তড়িৎ বিশ্লেষণ করতে। আচ্ছা ঠিক আছে। পরে হচ্ছে পরের প্রশ্ন দেখি। আচ্ছা, তো এই প্রশ্নটা দেখো, এটা বলছে H2SiO(F6) যোগে সিলিকনের জারণ মান কত? এটা আসলে খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন এবং এটা তোমরা জেনে অবাক হবে, এটা বুয়েটেও আসছে। 2013-14 সালে বুয়েটের প্রশ্ন এটা, হ্যাঁ? এটা বুয়েটের প্রশ্ন এবং এটা দিয়ে দিছে সিইউ তে 24-25 সেশনে। সিইউ তে 24-25 সেশনে এই প্রশ্নটা দিয়ে দিছে। ওকে, তো স্যাররা আসলে বুয়েটের প্রশ্ন সিইউ তে তুলে দিছে। ভাইয়া বুয়েটের প্রশ্ন পড়তে হবে কিনা? অবশ্যই। বুয়েটের প্রিভিয়াস যত এমসিকিউ প্রশ্ন আছে সবগুলা পড়বা। সব বিশ্ববিদ্যালয়ের জন্য যে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন নিচ্ছ। যাবি এই ইউনিটে বুয়েটের ফিজিক্স, কেমিস্ট্রির বিভিন্ন প্রশ্ন, ফিজিক্সের প্রশ্ন মেইনলি উঠাই দিছে সরাসরি। ফিজিক্স, ম্যাথের কোয়েশ্চেন যাবি এই ইউনিটে ডিরেক্ট উঠাই দিছে। এটা তোমরা কোয়েশ্চেন আচ্ছা, রেকর্ড হচ্ছে। রেকর্ডটা বন্ধ হয়ে গেছিল। জানি না আসলে এখন রেকর্ড নিচ্ছে কিনা। ওকে, নিচের কোনটা লুইস খার? তো লুইস খার কোনটা? যারা হচ্ছে যারা মুক্ত জোর দান করে, যারা মুক্ত জোর দান করে তারা হচ্ছে লুইস খার। বুঝতে পারছো? তো মুক্ত জোর কারা? মাইকে যে প্রবলেম করতেছে আমি বুঝলাম না আসলে। মাইকে অনেক বেশি প্রবলেম করতেছে আসলে। আচ্ছা, মাইকটা পরিবর্তন করা প্রয়োজন। পরে দেখো, এটা আসলে বুঝতে পারছো যে যারা মুক্তজোর দান করে তারা আসলে মুক্তজোর ইলেকট্রন দান করে তারা লুইস খার হিসেবে কাজ করে। ওকে। আর কয়েকটা প্রশ্ন বাকি আছে, নিচে কোনটা সত্য না? তো ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম 2 প্লাসের প্রোটন সংখ্যা কি সমান? এটা কি সম্ভব? ক্যালসিয়াম 2 প্লাসের প্রোটন সংখ্যা কি সমান কিনা? হ্যাঁ, ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম 2 প্লাসের প্রোটন সংখ্যা সমান। অক্সিজেন অণুতে ২ টা সমযোজী বন্ধন আছে। অক্সিজেন। এরপরে অক্সিজেন অণুতে ২ টা সমযোজী বন্ধন আছে। আয়রন 2 প্লাস এবং আয়রন 3 প্লাস আয়নে সমান সংখ্যক ইলেকট্রন আছে কিনা? আয়রন 2 প্লাস এবং আয়রন 3 প্লাসের সমান সংখ্যক ইলেকট্রন কি থাকবে? থাকবে না। এটাই উত্তর। বুঝতে পারছো?
আর অক্সিজেনের মধ্যে ২ টা সমাযোজী বন্ধন আছে। এবং হচ্ছে হাইড্রোজেনে পজিটিভ ও নেগেটিভ উভয় প্রকার যোজ্যতা হতে পারে। হ্যাঁ, হাইড্রোজেনে পজিটিভ ও নেগেটিভ উভয় প্রকার যোজ্যতা হওয়া সম্ভব। তো ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম 2+ এর প্রোটন সংখ্যা সমান, এটাও ঠিক আছে। ইলেকট্রন সংখ্যা ভিন্নতা আছে। আ আ একটা 18 টা, একটা হচ্ছে 20 টা। কিন্তু এখানে হচ্ছে অক্সিজেন অণুতে ২ টা সমযোজী বন্ধন, এটাও ঠিক আছে। কিন্তু আয়রন 2+ এবং আয়রন 3+ ইলেকট্রন সংখ্যা সমান না তো। দেখো আয়রনের ইলেকট্রন সংখ্যা কত? আয়রনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 26 টা এবং আয়রন 2+ এ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 24 টা এবং আয়রন 3+ এ ইলেকট্রন সংখ্যা কয়টা? 23 টা। তাহলে সমান সংখ্যক কিভাবে হইল? সমান সংখ্যক হবে না। সো এটা হচ্ছে বুঝতে পারছো। পরের প্রশ্নে যাই। একটা দ্রবের আণবিক ভর ১০৬, একটা দ্রবের আণবিক ভর ১০৬ হলে সেটা ডেসিমোলার এত মিলিলিটার দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব্য লাগবে? W সমান এই কালার দিয়ে বোঝা যাচ্ছে না। SMV/1000 ডিরেক্ট বের করতে পারো। তাহলে S কত এখানে? S হচ্ছে ডেসিমোলার মানে 0.1, হ্যাঁ? কাটাকাটি 0.1 ইনটু M, M হচ্ছে আণবিক ভর ১০৬ ইনটু V হচ্ছে ২৫০ ml ডিভাইডেড বাই ১০০০, তাই না? এখন এটা ক্যালকুলেশন কিভাবে করব ভাইয়া? ২৫০ ১০০০ এর মধ্যে যায় হচ্ছে ৪ বার। ঠিক আছে? এখন হচ্ছে উপরে ১০৬ আছে। তো ১০৬ কে তুমি হচ্ছে ৪ দিয়ে সরি, উপরে ১০৬ নিচে ৪ আছে। তো উপরে ১০৬ কে আবার এই যে 0.1 দিয়ে গুণ দিলে তাহলে উপরে 10.6 আসে আরকি। নিচে ৪ থাকে। তাহলে তুমি এই 10.6 কে ৪ দিয়ে ভাগ দিলে কত হয়? ৪ দুগুণে ৮, ২.৬। সো এখানে আসলে 2 পয়েন্ট সামথিং আসতেছে। এটা বুঝতেই পারতেছি যে 2.65 আসবে। তাই না? আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে চলে যাই। ১ম এ বিজারিত হবে এটা একটু বোঝা দরকার। তো তড়িৎ রাসায়নিক সিরিজ পড়ছো তোমরা, তড়িৎ রসায়ন অধ্যায়ে রাসায়নিক সিরিজ, তড়িৎ রাসায়নিক সিরিজ পড়ছো। এই তড়িৎ রাসায়নিক সিরিজে সিকোয়েন্সটা কিরকম ছিল? লিক, এ, না, ম্যাজিক, এলএ, এরপরে কি আছে? টিন না? অন্য হচ্ছে এজি কিনা? এইউ, আজি পেটাবে। ওকে, ওকে। আশা করি বুঝতে পারছি। আ জানি না সিকোয়েন্স ঠিক আছে কিনা। এভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে। তুমি দেখো এখানে যে ৪ টা অপশন দেওয়া আছে, এই ৪ টা অপশনের মধ্যে সবার নিচে কে? এটা হচ্ছে ১ নাম্বার সিকোয়েন্স। তারপরে এরা, তারপরে এরা, তারপরে হচ্ছে গিয়ে এরা। বুঝতে পারছো? সবার নিচে সিকোয়েন্সে, সবার শেষের সিকোয়েন্সে দেখো কপার আছে। তো কপার তড়িৎ রাসায়নিক সিরিজে সবার নিচের দিকে থাকে। এইজন্য তড়িৎ রাসায়নিক সিরিজে যে যত নিচের দিকে থাকবে তার বিজারণ ক্ষমতা তত বেশি হবে এবং সে তত ভালো বিজারিত হবে। বুঝতে পারছো? এবং যে যত উপরের দিকে থাকবে তার জারণ ক্ষমতা তত বেশি হবে, সে তত ভালো জারিত হবে। বিজারিত হওয়া মানে কি? মানে কপার 2+ সে সবার আগে ইলেকট্রন ২ টা গ্রহণ করে নিবে। গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। এটাকেই বিজারিত হওয়া বলে। বুঝছো? তো তুমি যদি ২ টা ইলেকট্রন দাও, ধরো এখানে ২ টা ইলেকট্রন তোমার কাছে আছে। তুমি বললা যে ২ টা ইলেকট্রন কে নিবা বলো? এখানে কে সবার আগে নিবা? তো কপার যে সবার আগে এই ২ টা ইলেকট্রন নিয়ে নিবে। কারণ তার বিজারণ ক্ষমতা সবথেকে বেশি। কারণ সে হচ্ছে তড়িৎ রাসায়নিক সিরিজে নিচের দিকে অবস্থান করে। ওকে, পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন বলছে ক্যানিজারো বিক্রিয়া দেখায় কোনটা? ক্যানিজারো বিক্রিয়া দেখাইতে গেলে তোমার আসলে আলফা হাইড্রোজেন থাকবে না। আলফা হাইড্রোজেন থাকবে না। হ্যাঁ? আলফা হাইড্রোজেন যদি থাকে তাহলে সেটা ক্যানিজারো বিক্রিয়া দেখাবে না। তো HCOH মানে HCHO যেটা, এখানে কার্যকরী মূলক হচ্ছে এতটুকু। কার্যকরী মূলক হচ্ছে এতটুকু। যদি অন্য কালার দিয়ে একটু দেখাই, এখানে দেখো কার্যকরী মূলক হচ্ছে এতটুকু হচ্ছে কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকের সাথে কোন কার্বন কি যুক্ত আছে? কার্যকরী মূলকের সাথে যেই কার্বন যুক্ত থাকে তাকে বলা হয় আলফা কার্বন। কার্যকরী মূলকের সাথে যে কার্বন যুক্ত থাকে তাকে বলা হয় আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তাকে বলা হয় আলফা হাইড্রোজেন। তো এখানে আলফা কার্বনই নাই, আলফা হাইড্রোজেন কোত্থেকে আসবে, তাই না? তো এইটা ক্যানিজার বিক্রিয়া দেখাবে। হ্যাঁ, এখানে একটু অন্য কালার দিয়ে দেখাই। এই যে HCHO সেই ক্যানিজার বিক্রিয়া দেখাবে। CH3CHO দেখো সেই ক্যানিজার বিক্রিয়া দেখাবে কিনা? CH3CHO, CH3COH সে কি ক্যানিজার বিক্রিয়া দেখাবে কিনা? দেখো তো এখানে যে CH3CHO আছে, এখানে COH এতটুকু হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলকের সাথে যে কার্বন যুক্ত সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন এবং আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তাই না? দেখতেছো ৩ টা হাইড্রোজেন আছে। এই ৩ টা হাইড্রোজেন হচ্ছে আলফা হাইড্রোজেন। তো আলফা হাইড্রোজেন থাকা যাবে না। শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকবে না। কিন্তু তুমি দেখতেছো ওই CH3CHO যোগে আলফা হাইড্রোজেন আছে। এইজন্য এই যে CH3CHO সে ক্যানিজার বিক্রিয়া দেখাবে না। সে কিন্তু অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেখাবে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যত কোয়েশ্চেন দেখছি, যত সেশনের মেক্সিমাম প্রশ্নে এই ক্যানিজার অ্যালডোল এটা থাকবেই। স্যারদের পছন্দের প্রশ্ন। তুমি যদি কোয়েশ্চেন এনালাইসিস করো তাহলে এই বিষয়গুলো পাবা। আর এই ক্যানিজার অ্যালডোল প্রায় সময় অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আসে। তো টপিক গুলো বুঝে পড়ো, ঠিক আছে? আর C6H5CHO সে কিন্তু ক্যানিজার বিক্রিয়া দেখাবে। কিভাবে দেখাবে সেটা একটু তোমরা দেখো। এখানে নাম উচিত এগুলো থাকুক। ঠিক আছে? সেই ক্যানিজার বিক্রিয়া কিভাবে দেখাবে একটু আমি এখানে দেখাই। এই যে ধরো এইখানে আঁকি। তো বেনজিন রিংকে তুমি এভাবে না লিখে C6H5 এটা তো বেনজিন রিং, তাই না? তো সেটাকে তুমি এভাবে লিখো ১, ২, ৩, এই যে এভাবে লিখলা। প্রত্যেকটাতে একটা করে হাত আছে এবং এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড এবং এখানে ডাবল বন্ড। বাকিগুলোতে সিঙ্গেল বন্ড করে আছে।
এইটার সাথে এখানে COH যুক্ত আছে। এই পাশে হাইড্রোজেন একটা করে আছে, সেটা আমি দেখাচ্ছি না। আচ্ছা দেখাই দেই। এখানে হাইড্রোজেন একটা করে আছে। তো এইখানে দেখো বুঝার বিষয় হলো যে এইখানে CHO দেখতেছো। এই CHO এটা হচ্ছে কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকের সাথে যে কার্বন যুক্ত আছে, এই কার্বনে কি কোনো হাইড্রোজেন আছে? কোনো হাইড্রোজেন নাই। তাহলে এই যে শর্তটা ফিল আপ করে ফেলছে। আলফা হাইড্রোজেন থাকতে পারবে না। যেহেতু আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, মানে আলফা হাইড্রোজেন নাই। তাহলে এটা কেনেজের বিক্রিয়া দেখাবে। এজন্য অপশন ১ আর ২ হচ্ছে উত্তর। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পারছো। না বুঝলে আবার টেনে, টেনে দেখে নাও। ঠিক আছে? এই প্রশ্নে আবার পাবা পরীক্ষায়। পরে কোন দ্রবের আণবিক ভর m হলে সেটার এত মোলার দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত হবে? তো সিম্পলি ppm সমান হচ্ছে Sm ইনটু 1000 নরমাল সূত্র। তো 0.1 মোলার, মোলারটা এখানে না লিখি 0.1 ইনটু m, m হচ্ছে আণবিক ভর ইনটু 1000। তাহলে আসতেছে হচ্ছে 0.1 ইনটু 0.1 মোলার ইনটু কত আসতেছে? তাহলে m ইনটু এই যে 1000 এর সাথে 0.1 গুণ দিলে কত হবে? 100 হয়ে যাবে। হ্যাঁ? 1000 এর সাথে গুণ দিলে 100 কিভাবে হবে? এই 0.1 কে তুমি লিখতে পারো 1/10 আর 1000 তো ছিলই। তাহলে কাটাকাটি করলে কত আসবে? 100 আসবে না? তাহলে m ইনটু 100। তাহলে m ইনটু 100 কে তুমি এই যে m ইনটু 10 টু দি পাওয়ার 2 লিখতে পারো। 10 স্কয়ার লিখতে পারো। হ্যাঁ? এটাই হচ্ছে ppm। তাহলে m ইনটু 10 স্কয়ার বুঝতে পারছো? পরের প্রশ্নে চলে যাই। 23 নাম্বার না? নিচের কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? C থাকলেই প্রাইমারি। C থাকলেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। C থাকলেই মানে কার্বন থাকলেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো এখানে আসলে C আছে এটাতে। এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। বাকিগুলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তবে HCl হচ্ছে ব্যতিক্রম। HCl ব্যতিক্রম। হ্যাঁ? এটা একটু মনে রাখো। HCl টা হচ্ছে ব্যতিক্রম। এখানে C আছে তবুও সে হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনটা সত্য নয়? তো আদর্শ গ্যাস চার্লসের সূত্র মেনে চলে। এটা ঠিক আছে। রাউল্টের সূত্র মেনে চলে। PV ইকুয়ালেন্ট এটাও ঠিক আছে। বয়েলের সূত্র মেনে চলে। আদর্শ গ্যাস চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র মেনে চলে। রাউল্টের সূত্র মেনে চলে না। বুঝছো? আদর্শ রাউল্টের সূত্র কিন্তু মেনে চলে না। তো এখানে বলছে মেনে চলে। এজন্য এটা সত্য না। পরের প্রশ্ন দেখো। লাস্ট প্রশ্ন। ইথাইন এবং ইথিনকে আলাদা করার জন্য কোন বিকারকটা ব্যবহার করা হয়? ইথা তো বেয়ার বিকারকের উপস্থিতিতে কিভাবে তুমি পার্থক্য করবে সেটা দেখো। CH2 ডাবল বন্ড CH2 এটার সাথে তুমি হচ্ছে জাইমান অক্সিজেন দিবা। প্রভাবক দিবা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা বেয়ার বিকারক, পটাশিয়াম হাইড্রোক্সাইড। ইথিলিন গ্লাইকল উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? এখানে ২ টা OH এসে বসে যাবে। এই OH টাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আসে। সেটা আসলে আ এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়া এখানে আসলে করে কমপ্লেক্স ফর্মেশন এর মাধ্যমে OH আসে। আচ্ছা যাই হোক এটা হচ্ছে আ এটা এখানে যে গোলাপি বর্ণ থাকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ সেটা আসলে এখানে দূরীভূত হয়ে যায়। বুঝছো? তুমি যখন ট্রিপল বন্ড দাও মানে হচ্ছে অ্যালকাইন দাও, তখন যখন এখানে আসলে তুমি জাইমান অক্সিজেন দিয়ে বিক্রিয়া দাও, তখন এখানে আসলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। এখানে অক্সিলিক অ্যাসিড এভাবে তৈরি হয়। COOH এই পাশে COOH তৈরি হয়। বুঝতে পারছো? তো এখানে তুমি এই কার্বক্সিলিক অ্যাসিড দেখে বুঝো যে এটা আসলে অ্যালকাইন ছিল এবং ইথিলিন গ্লাইকল দেখে বুঝো যে এটা আসলে অ্যালকিন ছিল। তো এই বেয়ার বিকারক দিয়ে তুমি পার্থক্য করতে পারো। ঠিক আছে? এই ছিল মোটামুটি আলোচনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫ টা প্রশ্ন। তোমরা আশা করি ব্যাখ্যা বুঝতে পারছো। আরো তোমরা বই থেকে ঘাটাঘাটি করে দেখতে পারো। বাট টপিক গুলা তোমাদের ক্লিয়ার করা উচিত। কারণ এইসব টপিক থেকে শুধু চট্টগ্রাম না দেখবা অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কাছাকাছি টপিক থেকে এইসব টপিক থেকেই প্রশ্ন হয়। কেমিস্ট্রির জন্য সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে তোমরা সালভিত্তিক এনালাইসিস ভালোভাবে করো আরকি। বুঝছো? তাহলে ওই প্রশ্নগুলাই দেখবা কোন না কোন বিশ্ববিদ্যালয়ে ওই প্রশ্ন তুমি পাচ্ছ, কমন পাচ্ছ। আশা করি সবাই বুঝতে পারছো। আ মেইন বইয়ের খুঁটিনাটিতে পড়বা, বাট সাথে সালভিত্তিকটাও সলভ করতে থাকো। সবার জন্য দোয়া রইলো। নেক্সট তোমরা কোন ভিডিও চাচ্ছ এবং তোমরা আসলে কমেন্ট করো, তাহলে আমি উৎসাহ পাবো যে আসলে তোমরা ক্লাস করতেছো। ক্লাস করা শেষে ডান লিখতে পারো বা ক্লাস শেষে একটা মন্তব্য করতে পারো। ঠিক আছে? কোন ক্লাসে কোন টুকটাক ভুলও হইতে পারে। সেগুলো তোমরা বলতে পারো কমেন্টে যে ভাই ওই জায়গাটা কি হবে? ভুল হইতে পারে দেন তোমরা কমেন্টে জানাই দিবা। ঠিক আছে? সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।